খারাপ, কিন্তু তিনি বললেন যে মেরু অঞ্চলে বরফ পড়ে যাচ্ছে, বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়তো কিছু বছর পর ডুবে যেতে পারে। চিন্তা করুন, যে মানুষটা 5 দিন 10 দিন পরে ফাঁসি হবে, যার পৃথিবী নিয়ে ভাবার কথা নয়, তিনি দেশ নিয়ে কিভাবে ভাবছেন? তিনি দেশের কথা চিন্তা করছেন, দেশের মানুষের কথা চিন্তা করছেন, তিনি তার পরিবারের কথা চিন্তা করেননি, তিনি তার বংশের কথা চিন্তা করেননি, তিনি একমাত্র দেশের কথা চিন্তা করেছেন যে বাংলাদেশে কি হবে। তো এটা আমরা এখন গর্বের সঙ্গে বলতে পারি যে ইসলামী ছাত্র শিবির সব দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক হইতে সক্ষম হয়েছে, যেটা আপনারা কোঠা আন্দোলন দেখেছেন। প্রথম শহীদ মীর সাব্বির, যিনি বুক টান টান করে দাঁড়িয়েছিলেন যে আমার জমি গুলি করো, তাই না? তিনি কিভাবে পেরেছিলেন? কারণ তিনি ইসলামী ছাত্র শিবিরের সাথী ছিলেন। এরকম অসংখ্য শিবিরের ভাইয়েরা এই আন্দোলনে শহীদ হয়েছে। 1977 সাল থেকে যতগুলো আন্দোলন হয়েছে, সব আন্দোলনে ইসলামী ছাত্র শিবির স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। প্রিয় ভাইয়েরা, এজন্য এখানে যারা আছেন, যারা ছাত্র ভাইয়েরা আছেন, ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত হবে এই আশা আমরা রাখতে চাই। দ্বিতীয়ত যে কথাটা বলতে চাই, শহীদ আব্দুল মালেক আমাদের প্রেরণার বাতিঘর, যিনি ইসলামী শিক্ষা প্রমাণের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। তার জীবনে আসলে বললে শেষ হবার নয়। তিনি অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করতেন। তিনি একটি পাঞ্জাবি, একটি পায়জামা প্রতিদিন ধীরে ধীরে পড়তেন। অনেক ইতিহাস তার আছে। তিনি তার সাথীদেরকে এত ভালোবাসা দিতেন যে একবার যদি তার সঙ্গে কেউ মিশত, সে আর কখনোই তাকে ভুলে যেত না। শহীদ আব্দুল মালেকের এরকম অসংখ্য স্মৃতি আছে। তাকে যেদিন বিরোধী পক্ষ তাকে হত্যা করার নকশা তৈরি করে, ভাই বলে গেছেন যে 5 মিনিটের ভাষণ তাদের সহ্য হয়নি। তার মাথাকে একটা ইটের উপর তার মাথাটাকে আরেকটা ইট ঠেলতে ঠেলতে তাকে মারা হয়েছে। কি নির্মমভাবে তাকে মেরেছে, এটা আমাদের এখনো চোখে পানি এসে যায় তার এই নির্মমতা শুনলে। তারা মারতেছিল আর বলতেছিল যে তোমার এই মাথায় কি আছে, যে তুমি কিছু কথা বলেই সবাইকে বিমোহিত করে ফেলছো, তোমার মাথায় কি আছে? প্রিয় ভাইয়েরা, শহীদ আব্দুল মালেক যে স্বপ্ন দেখতেন, আমরা আশা করি সেই স্বপ্ন এই বাংলাদেশে একদিন পূরণ হবে। আমরা হয়তো সাময়িক একটা বিজয় লাভ করেছি, কিন্তু আমাদের এই বিজয় কিন্তু শেষ বিজয় নয়। আমাদের যাত্রা অনেক দূরে, অনন্ত। সেই যেদিন বাংলাদেশের পার্লামেন্টে কোরআন দ্বারা পরিচালিত হবে, সেদিন আমাদের স্বপ্নের কিছুটা হলেও পূরণ হবে। ইসলামী ছাত্র শিবিরের মাসুম ভাই, তাকে সবথেকে বেশি নির্যাতন করা হয়েছে বাগেরহাটের ভিতর। তাকে সবথেকে বেশি যে নির্যাতন করেছে, তার সঙ্গে এই বিজয়ের পর কথা হচ্ছিল, সেই কনভারসেশনটা আমি দেখতেছিলাম। তো ভাই বলতেছে তোমার কি অবস্থা? তখন সে বলতেছে আসলে শিবির প্রতিহিংসা রাজনীতি করে না। শিবির আমাকে, আমি এত অত্যাচার, সে স্বীকার করছে যে আমি এত অত্যাচার করার পরও শিবিরের কোনো ছেলে আমাকে কিছু বললো না, আমি অবাক হয়েছি। তখন ভাই কিছু কথা বলতেছিলেন, তার ভিতরে একটা কথা খুব আমার এত সুন্দর লেগেছে, এত মানে আমার মনের ভিতরে শান্তি পেয়েছি, যে ইসলামী ছাত্র শিবিরের কোনো পিছনে তাকানোর কোনো সুযোগ নেই। তুমি কি করেছো এর দিকে তাকানোর সুযোগ নেই, আমাদের যাত্রা অনেক দূর। এই কথাটা খুব ভালো লেগেছে যে আসলে ইসলামী ছাত্র শিবির কোনো প্রতিহিংসার রাজনীতি করে না। আমরা অনেক অত্যাচার সহ্য করেছি, এখানে যে সারি যারাই আছে ইসলামী ছাত্র শিবির যেই করেন, অনেকে মানে সবাই অত্যাচারিত, কিন্তু আমরা কারোর উপর কোনো প্রতিশোধ নিতে চাই না। আমাদের গন্তব্য অনেক দূর। যেদিন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, যেদিন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর স্বপ্ন পূরণ হবে, যেদিন একটা মানুষ রূপসা থেকে পাথুরিয়া যাবে, একটা নারী যাবে, কিন্তু তার কোনো ভয় থাকবে না, আমরা সেদিনই সফল হবো ইনশাআল্লাহ। আমরা আশা রাখবো ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে আপনারা থাকবেন, ইসলামী ছাত্র শিবির সম্পর্কে জানবেন, ইসলামী ছাত্র শিবিরের যেভাবে নির্দেশনা দেয় সেভাবে চলার পথে থাকবেন। আর শেষ একটা কথা শুধু বলতে চাই, সেটা হচ্ছে শহীদ আব্দুল মালেক ভাইয়ের কথা। তিনি বলেছিলেন যে আমার বিপক্ষ শক্তি যদি চাই, তারা যদি আমার হাতকে আটকে দিতে চায়, তাহলে আমার হাত যদি তারা কেটে দেয়, আমি পা দিয়ে ইসলামের দিকে ছুটবো, আমার লক্ষ্যের দিকে ছুটবো। তারা যদি আমার পাকে